নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। সোমবার দিন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা যারা দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক টৈঠক করেছিলেন, তাদের মধ্যে ছিলেন দীপক অধিকারী মানে দেব, আমাদের ঘাটালের সাংসদ। তো দেব সেখানে মিটিং করেছিলেন, পরে শতাব্দী রায়ের বাড়িতে যখন চা চক্রের আসর বসেছিল সেখানেও তিনি ছিলেন এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং ফিটিং হয়েছে। তো সেই দেব আবার 24 ঘন্টা বাদে মঙ্গলবার দিন তার আবার গলায় বেসুরো কথাবার্তা শোনা গেল। তো সেটা কি হয়েছে সেই নিয়ে আপনাদের আমি বিস্তারিত আজকের এপিসোডে বলবো। এবং পাশাপাশি হচ্ছে মঙ্গলবার দিন বিকেলবেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি তল্লাশিতে গিয়েছিল ওই বিধায়কদের সই জালের মামলায়। তো সেখানে গিয়ে সিআইডি কেন হতাশ হয়েছে সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো তার আগে দর্শক বন্ধুদের কাছে জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল যে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেল আইকনটি প্রেস করেন এবং অল অপশন বাটনটি চাপেন, তাহলে আমার ভিডিও আপনারা যথাসময়ে পেয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে একটু ভিডিও বানাতে উৎসাহিত হই। আর দর্শক বন্ধুদের কাছে অনুরোধ যে যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো আসছি আজকে যে এপিসোড আমি করছি সেটা নিয়ে বিস্তারিত বলতে। যে সোমবার দিন আপনারা জানেন যে যেটা দাবি করা হয়েছিল তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বা শতাব্দী রায়রা, যে 20 জন সাংসদ হচ্ছে তৃণমূলের লোকসভার, তারা হচ্ছে বিক্ষুব্ধ হয়ে তারা স্পিকারের কাছে চিঠি জমা করেছেন যে তারা হচ্ছে তৃণমূল, আসল তৃণমূল তারাই হচ্ছে এবং তারা ইন্ডিয়া ব্লক এনডিএ কে সাপোর্ট করতে চান এবং আলাদা ব্লকে বসতে চান। তো প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে মিটিং হয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছিলেন। পরে হচ্ছে সন্ধ্যাবেলায় শতাব্দী রায়ের বাড়িতে হচ্ছে একটা চা চক্রের আসর বসেছিল, সেখানেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাড়িতে গিয়েছিলেন, সেখানেই বিক্ষুব্ধ সাংসদরা জড়ো হয়েছিলেন। তো সেইটা জানার পরে জানা গিয়েছিল যে সেখানে যারা জড়ো হয়েছিলেন যে 13-14 জনকে তখন দেখা গিয়েছিল। যদিও কাকলি ঘোষ দস্তিদার বা শতাব্দী রায়রা দাবি করেছেন যে 20 জন সাংসদ তাদের সঙ্গে আছেন, মানে যে 28 জন সাংসদ এখন তৃণমূলে রয়েছে এবং 20 জন সাংসদ রয়েছেন, তারাই চিঠি দিয়ে স্পিকারকে আলাদা তারা যে আসল তৃণমূল এবং তারা মূল তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সঙ্গে তারা নেই এই বলে তারা চিঠি দিয়েছেন এবং তাদেরকে আলাদা বসার ব্যবস্থা করতে বলেছেন এবং তারা এনডিএ কে সাপোর্ট করবে বলে জানিয়েছেন। তো সেই ঘটনার হচ্ছে 24 ঘন্টা বাদে মঙ্গলবার দিন দুপুরবেলা কোলাঘাটে শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন। তো সেই প্রশাসনিক বৈঠকে যথারীতি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামকে নিয়ে, তা পশ্চিম মেদিনীপুরের ঘাটালে সাংসদকেও ডাকা হয়েছিল, দীপক অধিকারী এসেছিলেন, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া তিনিও এসেছিলেন এবং শিউলি সাহাবা এরকম যারা বিধায়করা আছেন যারা এখন তৃণমূলের সঙ্গে নেই তারাও বৈঠকে যোগ দিয়েছিলেন। সেই বৈঠকের শেষে দীপক অধিকারী মানে দেব হচ্ছে দেবের গলায় বেসুরো কথাবার্তা শোনা গেল এবং তিনি যেটা বললেন আমি প্রথমে আপনাদের শোনাই। যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি তো 20 জনের মধ্যে রয়েছেন যারা বিক্ষুব্ধ সাংসদ, তো তৃণমূলের কে তো এক রাখতে পারলেন না। তখন দেব হচ্ছে কি বললেন আমি আপনাদের একটু শোনাই, কারণ দেব তখন বলেছিলেন যে আমার ভালোবাসা সারা জীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে, নতুন তৃণমূলে যাচ্ছি না এবং হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। তো শুনুন দেব কি বলেছিলেন, আমি দেবের বক্তব্যটা আপনাদের শুনিয়ে দিচ্ছি। 20 জনেও আপনি রয়েছেন, 20 জনের মধ্যেও তো আপনি তৃণমূলকে রয়েছেন এক রাখতে পারলেন না। আমি একটা কথা বলি, আমার ভালোবাসা মমতা ব্যানার্জির জন্য সারা জীবন থাকবে। কাল থেকে হচ্ছে নতুন তৃণমূলে যাচ্ছি, আমি নতুন তৃণমূলে যাচ্ছি না, যতদিন মমতা ব্যানার্জি বেঁচে আছে মমতা ব্যানার্জির সঙ্গে আছি। আপনারা শুনলেন। তো এখন তারপরেই প্রশ্নটা যে হঠাৎ কেন হচ্ছে দেব এরকম বেসুরো হচ্ছে কথাবার্তা বলছেন। তো অনেকেই বলছেন যে আসলে ব্যাপারটা হচ্ছে যে দেব খুব হচ্ছে এইসব ব্যাপারে সচেতন, কারণ তিনি এও বলেছেন যে ওই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় যে তার হচ্ছে স্বপ্ন হচ্ছে ঘাটালের যে মাস্টার প্ল্যান সেটা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন, কিন্তু এখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে তো অস্বীকার করা যাবে না, উন্নয়নের স্বার্থে তাকে হচ্ছে তার সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। এবং শুভেন্দু অধিকারী বৈঠকে তাকে আশ্বাস দিয়েছিলেন যে দাদা হিসাবে যে মাস্টার প্ল্যানটা যাতে শেষ করা যায় সে ব্যাপারে তিনি আশ্বাস দিচ্ছেন এবং রাজ্য সরকারের বাজেটে তার হচ্ছে প্রভিশন থাকবে, মানে টাকা পয়সা স্যাংশন হবে। তো তিনি ঘাটালের মাস্টার প্ল্যানটা করতে যান এবং ঘাটালের মানুষের কাছে তার কিছু
আবার তিনি প্রতিশ্রুতিবদ্ধ, সেই কাজগুলো তিনি করতে চান। সেই কারণে হচ্ছে বর্তমান সরকার, মানে বর্তমান বিজেপি সরকার, তার সঙ্গে তালমিল রেখে তিনি কাজ করতে চান। তবে ওই একই সঙ্গে তিনি ওটাও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি সারা জীবন থাকবেন। তো এই নিয়ে আবার একটু কাকলি ঘোষদস্তিরা বোধহয় একটুখানি চাপে পড়েছেন, কারণ এইরকম যদি এরকম মিটিংয়ে যোগটোক দিল দিল্লিতে, তারপর যদি এরকম বেশিরও কথাবার্তা বলতে থাকেন, তো সেই নিয়ে একটুখানি তাদের মধ্যে চাপ হওয়াটাই স্বাভাবিক। পাশাপাশি হচ্ছে যেটা শোনা যাচ্ছে, 24 ঘন্টা বাদে সোমবারে যারা তার দাবি করেছিলেন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদ, যারা নিজেদের এখন আসল তৃণমূল বা খাঁটি তৃণমূল বলছেন, যে তাদের মধ্যে ইউসুফ পাঠান, যে তালিকা দেখা যাচ্ছিল যে এই ইউসুফ পাঠান তিনি ওই 20 জনের মধ্যে রয়েছেন, তিনি নাকি সই করেননি। তিনি আবার অমিত শাহর সঙ্গে মঙ্গলবার দেখা করতে গিয়েছিলেন। কেউ কেউ আবার বলছেন যে মহামূত্র তিনি সমাজ মাধ্যমে জানিয়েছেন যে অমিত শাহের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কেউ কেউ বলছেন ইউসুফের সেই বদোদরায় হচ্ছে জমি সংক্রান্ত সমস্যা রয়েছে, যে জমিটা তাকে দেওয়া হয়েছিল সেটা নিয়ে মামলা টামলা হয়েছে, হাইকোর্ট সেটা রয়েছে, যদি এখনো নিষ্পত্তি হয়নি। তো সেটা নিয়ে বোধহয় তার কোনো সমস্যা আছে। অনেকে বলছেন যে শত্রুঘ্ন সিনহা কোথায়, তাকে দেখা যায়নি, তিনি আদৌ চিঠিতে সই করেছেন কিনা সেটা বোঝা যাচ্ছে না। একই সঙ্গে প্রতিমা মণ্ডল, মানে জয়নগরের সাংসদ, তিনি কোথায়, তিনি সই করেছেন কিনা। উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ, এইসব নিয়ে রয়েছে। যে আসলে ছবিতে দেখা গেছিল ভূপেন্দ্র যাদবের বাড়িতে 11 জনের মতো সাংসদকে, সঙ্গে সুখেন্দু শেখর রায়কেও দেখা গিয়েছিল, যিনি যে সোমবার দিনই লোকসভা রাজ্যসভা সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন। তো অনেকে বলছেন যে বাকি 7-8 জনকে দেখা যায়নি। পরে অবশ্য শোনা গিয়েছিল যে দেব, জুন মালিয়া এরা সব জয়েন করেছেন, কিন্তু অনেকেই বলছেন যে 4-5 জনের উপস্থিতি, রচনা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি এখন বিদেশে রয়েছেন, তাকেও দেখা যায়নি, তিনি কিভাবে সই করলেন। এই সব নিয়ে হচ্ছে কাকুলি ঘোষদস্তিরা এখন চাপে পড়েছে, সত্যি কি 20 জন সই করেছেন এবং সত্যি কি তাদের সঙ্গে 20 জন আছেন। তার মধ্যে আবার দেব হচ্ছে 24 ঘন্টা বাদে উল্টো সুরে কথা বলা শুরু করেছেন। তো এখন সেগুলো নিষ্পত্তি হবে নিশ্চিতভাবে আস্তে আস্তে। এবং মঙ্গলবার দিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ কীর্তি আজাদ, তারা আবার কাকলি ঘোষ দস্তিদারদের সমালোচনা করেছে যে আসলে তাদের নেতা হচ্ছেন এখন নরেন্দ্র মোদী, সেটা খোলাখুলি বলছেন না। নরেন্দ্র মোদী তাদের নেতা, তাদের সঙ্গে নরেন্দ্র মোদী আছেন, অমিত শাহ আছে, কেন্দ্রীয় সরকার আছে, ইডি আছে, সিবিআই আছে, সমস্ত এজেন্সি আছে, কিন্তু তাদের সঙ্গে মানুষ নেই, তাদের সঙ্গে কর্মীরা নেই। যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করবে যে আমরা বেইমানি করিনি, তাই আমাদের সঙ্গে কর্মীরা আছে, মামাটি মানুষ আছে, এই বলে কাকলি ঘোষ দস্তিদারদের কটাক্ষ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কীর্তি আজাদ। যাই হোক, এ তো গেল হচ্ছে সাংসদদের বিক্ষোভ টিক্ষোভ এইসব এপিসোড। মঙ্গলবার বিকালে বেলা আর একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে হাজির হচ্ছে সিআইডি তদন্তকারী দল সইজাল মামলায়, বিধায়কদের সইজাল মামলায়, যেটা নিয়ে মামলা হয়েছে হেয়ার স্ট্রিট থানা, এবং যেই মামলাকে সাহায্য করছে সিআইডি। সেই মামলাতে হচ্ছে সিআইডির তদন্তকারী আধিকারিকরা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে গিয়ে হাজির হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের লাগোয়া যে পার্টি অফিস, যে পার্টি অফিসে মিটিং হয়, এবং সিআইডির দাবি যেটা যে এই পার্টি অফিসেই হচ্ছে বিধায়করা বসেছিলেন মিটিংয়ে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সিনিয়র নেতৃত্ব ছিল, এখানেই বিধায়করা সই করেছিলেন। তাই তারা সেখানে তদন্তে এসছেন, তল্লাশিতে এসছেন। তা ওই অফিসটা তল্লাশি মানে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতেই তল্লাশি। তো সেখানে দায়িত্বে ছিলেন সেই অফিসের শুভাশিস চক্রবর্তী, প্রাক্তন রাজ্যসভার সাংসদ এবং আইনজীবী। তিনি বলেছিলেন যে সিআইডি আধিকারিকদের যে এখন তো আমি আপনাদের ঢুকতে দিতে পারি না, কারণ এখন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে নেই, তিনি দিল্লিতে রয়েছেন। তিনি ফিরলে 1-2 দিন বাদে আপনারা আসুন, আমরা হচ্ছে আপনাদের তল্লাশি করতে কোনো অসুবিধা নেই। কিন্তু সিআইডি আধিকারিকরা ঘন্টাখানেক তাদের সঙ্গে কথাবার্তা হয়, বাকবিতণ্ডা হয়, কিন্তু ফাইনালি তারা 1 ঘন্টা বাদে অফিসে ঢোকেন, যে কিছুটা তাদের ক্ষমতা প্রয়োগ করে যে তদন্তকারী এজেন্সি আপনারা বাধা দিতে পারেন না। তা ঢুকে 1-2 ঘন্টা তারা তল্লাশি করেছেন। তারপরে হচ্ছে তল্লাশি শেষে বেরিয়ে তারা চলে যান। এবং যেটা জানা গেছে যে মঙ্গলবার দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবনের ডাক ছিল, মানে সিআইডি ডেকেছিল এই মামলাতে, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠিটা স্পিকারকে পাঠিয়েছিলেন বিরোধী দলের নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে করার জন্য, এবং যেই চিঠিতে নাকি বলা হচ্ছে যে বিধায়কদের যে সই ছিল তার মধ্যে কয়েকজন বিধায়ক সেই মিটিংটাতে হাজির ছিল না। তারা তো পরের 19 তারিখের মিটিং হাজির থাকতে পারেন, কিন্তু ওই মিটিং হাজির ছিল না, কিন্তু তাদের নাম রয়েছেন, তারা সেটা সই করেনি। এইটাই হচ্ছে মূল অভিযোগ, যে সই জাল করা হয়েছে তাদেরকে, ওই 4-5 জন তারা ছিলেন না।
তো যাই হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দিন তাকে হাজিরা দেওয়ার জন্য সিআইডি বলেছিল, কিন্তু তিনি দিল্লিতে থাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনিও যাননি। তবে জানা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডি কে চিঠি দিয়ে জানিয়েছেন যে তাকে কয়েকটা দিন সময় দেওয়া হোক, আরো বোধহয় 7 দিন সময় চেয়েছেন, কারণ এই বিষয়টা নিয়ে তাকে যে ডাকা হয়েছে ভবানী ভবনে, সেটা নিয়ে তিনি একটা হাইকোর্টে আইনি পদক্ষেপ করেছেন, সেটা এখন নিষ্পত্তি হয়নি, সেই জন্য তিনি সময় চেয়েছেন। জানি না সিআইডি তাকে সময় দেবে কিনা, নাকি তার বাড়িতে সরাসরি চলে আসবে বা তাকে গ্রেপ্তার করবে। অনেক রকম রাস্তা রয়েছে, সিআইডি কোন পথে হাঁটবে আমি জানি না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তল্লাশি করে নীল সিজার লিস্ট বেরিয়েছে এবং সেটা শুভাশিস চক্রবর্তী দেখিয়েছেন, যে এবং সেখানে তল্লাশির সময় হাজির হয়েছিলেন বিধায়ক কুণাল ঘোষ, মদন মিত্র এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষও জানিয়েছেন যে সিআইডি এসে তল্লাশি করে গেল, হচ্ছে আলটিমেটলি সিজার লিস্ট নীল হয়েছে। সিজার লিস্টে অনেকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে অনেক কিছু লেখা রয়েছে, বলেছে সেগুলো হচ্ছে সেই যে ধারাগুলো দেওয়া হয়েছে সেটা লেখা আছে, কারা কারা হচ্ছে কোন প্লেসে তল্লাশি হয়েছে সেগুলো লেখা আছে, যেমন 30B হরিশ্চন্দ্র দৃষ্টির, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির ঠিকানা, এবং হচ্ছে তার সঙ্গে কারা উইটনেস ছিল তাদের হচ্ছে নাম, বাবার নাম, অ্যাড্রেস, এগুলো সব লেখা হয়েছে। কিন্তু আলটিমেটলি হচ্ছে সিজার লিস্টটা নীল বলেই হচ্ছে তারা দিয়ে গেছে। তো এই হলো ব্যাপার। তো কুণাল সমালোচনা করেছেন যে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে নেই, দিল্লিতে রয়েছেন, তার মধ্যে সিআইডি জোর করে এটা করেছে, এটা ঠিক নয়, এইসব ধরনের তিনি কথাবার্তা বলেছেন। তো আমি জানি না এখন শেষ পর্যন্ত যে কাকলি ঘোষ দস্তিদাররা যে দাবি করছেন 20 জন সাংসদ, সেই 20 জন সাংসদের মধ্যে শেষ পর্যন্ত তাদের সঙ্গে কতজন সাংসদ থাকবেন, কারণ অনেকেই বুঝতে পারছেন যে চাপটা পরে আসবে। এখন হয়তো তারা দলটল ভেঙে টেঙে দিতে পারেন, নিজেদের তৃণমূল বলে দাবি করতে পারেন, কিন্তু তাদেরও তো সংসদ কেন্দ্রে আরো 3 বছর কাটাতে হবে সাংসদ হিসাবে। যদি বিজেপি তাদের দলে না নেয়, যে দলের অন্তর্ভুক্ত না করেন, কারণ তাদের এখন দলে যেতে, বিজেপি দলে যেতে কোনো অসুবিধা হবে না, কারণ তারা দলত্যাগ বিরোধী আইনে পড়বেন না যদি তারা 20 জন একসঙ্গে ভেঙে বেরিয়ে আসতে পারেন। বিজেপিতে না যেতে পারেন বা সামনের দিনে বিজেপি টিকিটে না লড়তে পারেন, তারা একটু চাপ আছে, কারণ 3 বছর এলাকায় থাকতে হবে। এলাকায় সংসদ হিসাবে কাজ করতে গেলে এখন তৃণমূল কর্মীরা তাদের বিরুদ্ধাচারণ করতে পারে, তাদের প্রতি ক্ষোভ দেখাতে পারে, সাধারণ মানুষ করতে পারে যে আপনাদের তৃণমূল হিসাবে ভোট দিয়েছি, আপনারা হচ্ছে তৃণমূল থেকে বেরিয়ে গেছেন, এইসব আসতে পারে চাপটাপ। জানি না শেষ পর্যন্ত তারা কি পদক্ষেপ করবে। আর সিআইডি মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে তল্লাশি চালিয়ে সিজার লিস্টে নীল সিজার লিস্ট দিয়ে গিয়েছে। এরপরে সিআইডি কি পদক্ষেপ করবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করবে কিনা, বা অন্য কোনো পদক্ষেপ নেবে কিনা, বা অভিষেককে সময় দেবে কিনা, সেগুলো সিআইডি আধিকারিকরা বলতে পারবেন। দেখা যাক, আমরা এটা নিয়ে অপেক্ষায় আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।